মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এর মাধ্যমে ৭২-এর সংবিধানের সমাধি রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রে কি কি থাকবে তা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন। ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। ছাত্র নেতাদের আশা, মঙ্গলবার শহীদ মিনারে জড়ো হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন, বৈষম্য বিরোধী সর্বস্তরের মানুষ। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ২৪-এর রক্ত ঝরা, ২৪-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই ২৪-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা উচিত ছিল, তাহলে ষড়যন্ত্র করার সুযোগ পেত না পতিত আওয়ামী লীগ সরকার। আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ২০০০ শহীদ ও ২০,০০০-এর বেশি আহতের রক্তের উপর তৈরি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অধ্যায়। বঞ্চিত করে রাখা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩১শে ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি স্পষ্ট নয়। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় উপপ্রেস সচিব জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় সংগ্রহ করা আলামত পরীক্ষার জন্য পাঠানো হবে বিদেশে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন ঘোষণার পর থেকেই নানা মহলে চলছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। কি থাকছে ঘোষণাপত্রে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে এই ঘোষণাপত্র প্রকাশের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানালেন প্রেস সচিব। আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্তের প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, সেগুলো বিদেশে পাঠিয়ে পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। ওনারা আলামতগুলো সংগ্রহ করেছেন, এর মধ্যে কিছু কিছু আলামত ওনারা প্রয়োজন মনে করছেন যে একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে। তদন্ত প্রতিবেদনটা ওনারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টাই সিদ্ধান্ত নেবেন যে আসলে এই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তীতে উনি কী করবেন। এ সময় দাবি করা হয়, সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। সরকার মনে করে সাংবাদিকদের বাইরেও অনেকের কাছে কার্ড থাকায় সেগুলো তদবিরে ব্যবহার করা হচ্ছে। একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন যে শেখ হাসিনার গ্রাফিতি মোছা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানায় প্রেস উইং। জুলাই আগস্ট গ্রাফিতি সংরক্ষণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ওইটাকে ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল নয়, ৭২-এর সংবিধান সংশোধন করা যেতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ছাত্রনেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, সংবিধানে অসংলগ্ন কিছু থাকলে তা বাতিলযোগ্য। ৭২-এর সংবিধান সংশোধন হতে পারে, তবে কবর দেওয়ার কথা বলা ঠিক নয়। তিনি আরও মন্তব্য করেন, ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অবদানকে অস্বীকার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা সব কৃতিত্ব এককভাবে নিজেদের করে নিতে চায়।
এই চেষ্টা করলে বিভেদ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস অভিযোগ করেন, আগুনের ঘটনায় ইন্ধন দেয়া হয়েছে সচিবালয় থেকেই। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়ার পর এবার অবস্থান বদলালো সরকার। অস্থায়ী পাস নিয়ে আজ থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকেরা। রোববার দুপুরে সচিবালয়ে কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। সচিবালয়ে রোববার সরকারের উপদেষ্টা ও সচিবরা গাড়ি নিয়ে প্রবেশ করলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে যান নিজ নিজ দপ্তরেই। এদিকে গাড়ি ঢুকতে না পারায় সচিবালয়ের সামনে সড়কে রাখায় তৈরি হয় জটলা। আমরা পূর্বে কোনো নির্দেশনা পাইনি, এখন হোন্ডা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব, আর এরা তো দায়িত্বও নিবে না একটা বাইকের। এদিন খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনব। সাংবাদিক নেতারা জানান, সোমবার থেকে অস্থায়ী কার্ড নিয়ে খবর সংগ্রহ করতে হবে। তবে শিগগিরই স্থায়ী অস্থায়ী কার্ডের জন্য সব গণমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে। বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই। এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না, আপনারা এখানে কাজ করেন, প্রত্যেকেই যার যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন, তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন, পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম, হাউজের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কার্যক্রম নগর ভবন সহ অন্যান্য স্থান থেকে চলছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5ই আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রোববার সকালে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। শেখ হাসিনার আমলে যারা লুটপাট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে অনেকেই ব্যাংক দখল করেছে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি গোষ্ঠী, এমন অভিযোগও করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। জানুয়ারি থেকে 30,000 এবং জুলাই থেকে 35,000 টাকা মাসিক ভাতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা। জানুয়ারি থেকেই 35,000 টাকা ভাতা চান তারা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি হলেই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে রোববার শাহবাগে তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় যান চলাচল। রোববার বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট শিক্ষানবিশ চিকিৎসকেরা। ভাতা বাড়ানোর দাবিতে নানা স্লোগান দেন তারা। দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা চিকিৎসকদের। মাত্র 20,000-25,000 টাকায় আমরা সার্ভিস দিচ্ছি, যেটা আসলে আমাদের কষ্টকে জাস্টিফাই করে না। নবম গ্রেডে যত সুযোগ সুবিধা আছে সেটা প্রদান করা হবে, যে কোনো একটাই মেনে নিয়ে লিখিত প্রজ্ঞাপন
প্রজ্ঞাপন জারি করুক, আমরা এখনই রাজপথ ছেড়ে দিব। রাজপথে বারবার কেন আমরা আসবো? আমরা রোগীর পাশে থাকবো, আমরা রোগীর সেবা দেবো। আমাদের দাবি আদায় হোক, আমরা এতটুকুই চাই। একই দাবিতে 22 ডিসেম্বরও শাহবাগ অবরোধ করেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা চিকিৎসকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত চিকিৎসকেরা। আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের শেষ আলটিমেটাম, তারপর যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কিছু করার নেই, আমরা মহাসমাবেশ ডাকব। দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি। আমরা জানি জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, আমরা এই জন্য জনমানুষের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। চিকিৎসকদের সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজকে 11টা থেকে এই পর্যন্ত বসা আছে, সমস্যার ভিতরে আছি আমরা। কারণ অ্যাক্টিভে আমাদের সারাদিন চলে যাবে, রাত্রের বেলা তো লোকজনও থাকবে না, আমরা গাড়ি চালাবো না, বন্ধ করে দিব। বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন 10,000 পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক। তাদের আন্দোলনে ব্যাহত চিকিৎসা সেবা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন সহযোদ্ধা। রোববার সকালে ন্যায্য চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের 3 দফা দাবি হলো, বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহাল করতে হবে, প্রতিরক্ষা আইন সংশোধন করতে হবে, যদি চাকরিতে পুনর্বহাল করা সম্ভব না হয় তবে পেনশন দিতে হবে। পরে আন্দোলনকারীদের 6 প্রতিনিধির সঙ্গে কথা বলে 3 বাহিনীর প্রধানের একটি প্রতিনিধি দল 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি সশস্ত্র বাহিনী বিভাগের ক্যাপ্টেনের নাম। এই কমিটি আন্দোলনরত চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের দাবি বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 5 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ আজকে থেকে আগামী 5 কর্মদিবসের মধ্যে জাস্টিস ফর কমরেডের প্রতিনিধি এবং সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রতিনিধি নিয়ে একটি রিভিউ কমিটি গঠন করা হবে, যার মাধ্যমে পর্যায়ক্রমে আমরা যারা এখানে আছি তাদের দাবিসমূহ মেনে নেওয়া হবে, এটা ওনারা নিশ্চিত করেছেন। কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান। মধ্যরাতে চান্দিনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাজারটিতে আগুনের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মাধাইয়া বাজার মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ডোবার উপর কাঠের মাচা করে তৈরি দোকানপাট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও। খবর পেয়ে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের 6টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ব্যবসায়ীরা জানান, আগুনে কাপড়, জুতা, ওষুধ, মিষ্টির দোকান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। জনবল সংকটে ব্যাহত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। ওই 2 হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রয়োজনের তুলনায় শূন্য কয়েকশো পদ। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 1998 সালে 500 থেকে 900 শয্যায় উন্নীত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন 2000-এর বেশি রোগী ভর্তি হয় কাঙ্ক্ষিত সেবা পেতে হিমশিম রোগীরা। স্বল্প খরচে ভালো চিকিৎসা পেতে আশপাশের জেলার রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। তবে সময় মতো চিকিৎসক, নার্স না পাওয়ার অভিযোগ তাদের। যারা পেশেন্ট আছে তাদের হাতে খুব হারাহারা পাচন করে এবং ঠিকমতো যে তাদের ডাকলে অনেক সময় দেখা যায় স্যালাইনটা খুলতে হয়, কিন্তু তারা টাইম টু টাইম যায় না। রাত্রে 2টা পরে ওরা ঘুমাই থাকে। এখন রোগী কোনো কারণে যদি দেখা যায় মরিও যায়, তাদের কোনো রকম কোনো ফিলস নাই। কর্তৃপক্ষ বলছে, ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন প্রায় 4000 রোগী। হাসপাতালটিকে 1400 বেডে উন্নীত করা এবং পর্যাপ্ত জনবল নিয়োগ চাওয়া হয়েছে বলে জানান উপপরিচালক। 500 বেডের জনবলের যে চাহিদা সেটা পূরণ হোক প্রথমে, এবং আমাদেরকে যদি 1400 বেড করা হয় তাহলেও তো আমরা আরও জনবল পাবো। যদি জনবল দাও তাহলে আমরা আরও বেশি করে জনগণকে সেবা দিতে পারব। জনবল সংকটে ব্যাহত লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবাও। বিশেষ করে শিশু ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2 থেকে 3টি শিশু। গড়ে প্রতিদিন ভর্তি থাকে 3 থেকে 400 রোগী।
এখানে যে পরিমাণ রোগীর চাপ বেশি সে অনুপাতে কিন্তু আমাদের এখানে ডাক্তার নেই, নার্স এবং আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু জনবলের সংকট আছে। আমরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না, মেডিকেল অফিসার থেকে চিকিৎসা নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। গত 10 মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3 লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাসপাতাল পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, জনবল সংকটের কি প্রভাব পড়ছে চিকিৎসা সেবায়, আর কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়টিতে? জনবল তারা কবে নিয়োগ দিবে, কিছু বলেছে এই বিষয়ে? দেখুন, সিলেট বিভাগে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সিলেটের 4 জেলা থেকে প্রায় কোটি মানুষ কিন্তু এই হাসপাতালে এসে তারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে এই যে হাসপাতালে আসার পরে তারা যখন চিকিৎসা সেবা নিতে যান, তখন তাদের অভিযুক্তি হচ্ছে যে অনেক সময় তারা হাসপাতালের যে নার্স কিংবা চিকিৎসক তাদেরকে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে রোগীদের অভিযুক্তি হচ্ছে এরকম যে আসলে এই যে জনবল সংকটের কারণে তারা কিন্তু সঠিক যে চিকিৎসা সেবাটি সেটি থেকে তারা মূলত বঞ্চিত হচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম, তারাও যে বিষয়টি জানিয়েছেন যে আসলে প্রত্যেকটি সেক্টরেই কিন্তু এভাবে জনবল সংকট রয়েছে হাসপাতালে, এবং তারা এক্ষেত্রে বলেছেন যে জনবল সংকট থাকার পরেও তারা কিন্তু এই যে রোগীদের যে চাপ সেটি কিন্তু তারা আন্তরিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করেন, এবং তারা বিভিন্ন সময়ে আসলে মন্ত্রণালয়ের কাছে জনবলের চাহিদা চেয়ে তারা কিন্তু চিঠি পাঠিয়েছেন, আবেদন পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে তারা আশা করছেন যে আসলে যে পরিমাণ জনবল প্রয়োজন সেটি হয়তো অচিরেই আসলে তাদেরকে প্রোভাইড করা হবে, এবং এর মাধ্যমে হয়তো তারা রোগীদেরকে সঠিকভাবে তারা চিকিৎসা সেবা দিতে পারবেন। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে এই হাসপাতালটিকে 500 থেকে কিন্তু 900 শয্যার হাসপাতালে পরিণত করা হয় 1998 সালে, কিন্তু 900 শয্যার হাসপাতালে উন্নীত করার পরেও কিন্তু এই যে 500 শয্যার যে হাসপাতালের যে জনবল ছিল সেটি দিয়েই কিন্তু আসলে চালানো হয়েছে। অর্থাৎ 900 শয্যার হাসপাতালে পরিণত করাটা হয়েছে কিন্তু কাগজে কলমে, কিন্তু জনবল যে সংকট সেটি কিন্তু থেকেই গেছে। তো সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হচ্ছে এখন যে হাসপাতাল কর্তৃপক্ষ চাচ্ছে যে এই হাসপাতালটিকে যেন 1400 বেডের হাসপাতালে পরিণত করা হয়, এবং সেই অনুযায়ী যাতে যে পর্যাপ্ত পরিমাণ জনবল প্রয়োজন সেটি যেন হাসপাতাল কর্তৃপক্ষকে প্রোভাইড করা হয়। তাহলে এই যে অতিরিক্ত রোগীর যে চাপ সেটি সামাল দেওয়া সম্ভব হবে। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষ এটিও জানিয়েছে, কিংবা আমরাও যখন বিভিন্ন সময় এসেছি আমরাও দেখতে পেরেছি যে হাসপাতালে প্রতিদিনই কিন্তু 1000-এর উপরে রোগীর চাপ থাকে। বিশেষ করে বহির্বিভাগে কিন্তু 2000-এরও বেশি রোগী তারা চিকিৎসা সেবা নিয়ে যান। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিন্তু থাকে 2,500 থেকে 3,000-এর মতো। তো সেক্ষেত্রে আসলে এটি স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের জন্য একটি চাপের বিষয় হয়ে দাঁড়ায় তাদেরকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা। এই ছিল আমার কাছে সবশেষ। ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মরদেহ সিলেটে পৌঁছানোর পর শাহী ঈদগাহ মাঠে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে সন্ধ্যায় কানাইঘাট কবরস্থানে দাফন করা হয় তাকে। স্বজনরা জানান, আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন হারিস চৌধুরী। পরবর্তীতে 2021 সালের 23 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চাপে মৃত্যুর বিষয়টি চাপা রেখে ঢাকার সাভারে দাফন করা হয় তাকে। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর রিটের প্রেক্ষিতে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয় হাইকোর্ট। এতে হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত হলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দিয়ে দাফনের অনুমতি দেয় আদালত। বাংলাদেশে এসে যে পরিস্থিতির মধ্যে যে যুদ্ধ করে আমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করলাম। আমার ভাই পদে পদে আমার সাথে ছিল, সে তার শারীরিক অবস্থার কারণেই হোক বা মানসিক তার যে একটা প্রেশার যে এই দেশের যেটা 15 বছর আমার বাবা ফেস করেছেন সেটা ফেস না করে তার নিজের স্বাস্থ্যের কারণে এবং তার মানসিক সুস্থতার কারণে সে হয়তো আমার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারেনি। কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওরে চলছে বোরো আবাদের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতেই সময় কাটছে কৃষকদের। তবে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। হাওড়াঞ্চলে বোরো চাষের মৌসুম। চাষিরা এখন ব্যস্ত চারা রোপণ ও জমি তৈরিতে।
কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে এবার 1,04,000 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক জমির চারা রোপণ শেষ, বাকি অর্ধেকও হয়ে যাবে খুব দ্রুতই। তবে সার, ডিজেল, কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা। 30 কাঠা ক্ষেত লাগাইতেছি, সারের দাম বেশি, ডিজেলের দাম বেশি। সরকার যদি কমাই দিত তাহলে আমরা পোষাইতাম। জিনিসের দর বাড়তি, কিবা দানের যদি বাড়ায় দেয় তো আমরা করতে পারলাম। তাহলে তো সুন্দর মতো ফসল মনে হয়, আশা করা যায় ভালো হবে। জেলায় এবার 7,88,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অনুযায়ী এই কার্যক্রম এগিয়ে চলছে। আশা করতেছি যে আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার এটা ছাড়িয়ে যাবে। এর একটা কারণ হলো যে আবহাওয়া এই মুহূর্তে আবহাওয়া অনুকূলে আছে। দ্বিতীয়ত আমাদের হাইব্রিড আবাদ একটু বাড়বে। নেত্রকোনায়ও জমিতে চারা রোপণে ব্যস্ত চাষিরা। জেলায় 1,85,448 হেক্টর জমির আবাদের লক্ষ্য এবার। এদিকে 43,000 কৃষককে 86 মেট্রিক টন বীজ ধান দিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে রয়েছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে সারের মজুদ রয়েছে, বীজতলার যে চারাগুলো আছে সেগুলি সুস্থ রয়েছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে আবারটা আরও বেশি হবে। এবছর 43,000 কৃষকরা আমরা বিনামূল্যে 2 কেজি করে হাইব্রিড ধানের বীজ সহায়তা দিয়েছি, যাতে আমাদের হাইব্রিড ধানের আবারটা এই জেলায় বৃদ্ধি পায়। নেত্রকোনায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,76,253 মেট্রিক টন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। বরিশালে বেড়েছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বরিশাল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুধু নভেম্বর মাসে পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 1,449 জন। এর মধ্যে কুকুরের মাধ্যমে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন 444 জন, আর বিড়ালের মাধ্যমে আক্রান্ত হয়েছেন 1,551 জন। অন্যান্যভাবে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন 41 জন। হাসপাতালটিতে গড়ে প্রতি মাসে ভ্যাকসিন নিতে আসেন 1200 থেকে 1300 জন। তবে রোগীদের অভিযোগ হাসপাতালে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন, এতে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে তাদের। সংকটের কথা স্বীকার করেছেন সিভিল সার্জন। বাচ্চার বিড়ালে আশ্রয় দিছে, এই জন্য আসছি হাসপাতালে, কিন্তু হাসপাতালে আসার পর এখানে তারা বলে ভ্যাকসিন নাই। কুকুর বিড়ালের ভ্যাকসিনটা এটা যদি সরকারিভাবে দেওয়া হয় তাইলে ভালো না, সবাই তো আর সম্ভব না। আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম। আমরা সরবরাহটা পেয়ে থাকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আমরা যখন চাহিদা পাঠাই দেখা যায় আমরা 5,000 ভায়েলের জন্য চাহিদা পাঠাচ্ছি, আমাদেরকে 3,000 দেওয়া হচ্ছে। অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের পথে রাঙামাটি সরকারি হাঁস প্রজনন খামারটি। নষ্ট হয়ে গেছে বাচ্চা উৎপাদনের মেশিন, খামারে নেই জনবল, এতে উৎপাদন শূন্যের কোটায় নেমে এসেছে। ফলে খামার করতে পারছেন না উদ্যোক্তারা। কাপ্তাই হ্রদের তীরে রাঙামাটি শহরের আসাম বস্তিতে 2001 সালে গড়ে তোলা হয় হ্যাচারি সহ আঞ্চলিক হাঁসের খামার। 2010 সাল পর্যন্ত খামারে হাঁস উৎপাদন স্বাভাবিক ছিল। তবে অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের পথে খামারটি। নষ্ট হয়ে গেছে বাচ্চা উৎপাদনের সরঞ্জাম। অভিযোগ রয়েছে নানা অনিয়মের কারণে পুরো বন্ধ হয়ে যায় হাঁস উৎপাদন। চাইলে কিন্তু অনেক হাঁসের একটা ফার্ম করতে পারি। এখন বর্তমানে যে আমাদের আসাম বস্তি পশু হাসপাতাল আছে, এখানে আমাদের চাহিদা এতটুকু এরা দিতে পারতেছেন ডেলিভারি। যে সময় আমরা আজকে অনেকদিন ধরে যোগাযোগ করতেছি, এখানে হাঁস ফার্মে হাঁস নাই। অফিসার যিনি আসছিলেন উনি তো দুর্নীতিবাজ করে সবকিছু মেরে চলে গেছে। আমরা হাঁসও পাইতেছি না, ডিমও পাইতেছি না, ভালো বাচ্চাও পাইতেছি না। খামারের 6টি শেডের মধ্যে 5টি খালি পড়ে আছে। বাইরে থেকে বাচ্চা এনে একটি শেডে লালন পালন করছে খামার কর্তৃপক্ষ। রাঙামাটির পাশাপাশি চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, রাঙ্গুনিয়া, রাউজান, ওখান থেকেও আমাদের প্রচুর হাঁসের বাচ্চার ডিমান্ড থাকে আর কি। কারণ আমরা যদি এখানে নিজস্ব হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারি তাহলে আমরা এটা এই যে ডিমান্ডের চাহিদা পূরণ করতে সক্ষম হবো আর কি। সংকটের সুযোগে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে সাধারণ মানুষ অবাধে চলাচল করছে। চুরি হয়ে যাচ্ছে খামারের যন্ত্রপাতি। নতুন করে উৎপাদন শুরুর পরিকল্পনা চলছে বলে জানালেন ব্যবস্থাপক। সবগুলো ওয়াল হচ্ছে উপরের ছাদ থেকে সিলিং খসে পড়তেছে। আমরা যেখানে হাঁস রেয়ারিং করি ওইখানের অবস্থা খুবই করুণ। মানে বর্ষাকালে পানি পড়ে
এগুলো হাঁসের রোগ ব্যাধি দেখা যাচ্ছে আরো একটু বেশি হয়ে যাচ্ছে এই সমস্যার কারণে। খামারটিতে মাসে প্রায় ৫,০০০-এর বেশি বাচ্চা উৎপাদন হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের হাইমচরের তেলিরমোড় এলাকায় ২ ঘন্টার সবজি হাটটি ধীরে ধীরে বেশ পরিচিতি হয়ে উঠছে। নদী ও চরাঞ্চল থেকে আসা শাকসবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য বিক্রি হয় এই হাটে। প্রতিদিন অন্তত ১০ লাখ টাকার লেনদেন হয় এই হাটে। বিষমুক্ত সতেজ পণ্যের জন্য হাটটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয়দের কাছে। ভোর থেকেই মেঘনা নদীর তেলির মোড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় ক্রেতা, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। ফরমালিন মুক্ত তরতাজা সবজি কেনার জন্যই ব্যবসায়ীদের এই অপেক্ষা। চাঁদপুরের হাইমচরের নীলকমল, মাঝের চর, গাজীপুর, ঈশানবালা সহ আশপাশের বেশ কয়েকটি চর থেকে হাটে আসে ট্রলার বোঝাই শাকসবজি। এটা এত ব্যাপক ছিল না ওই সময়, তো ধাপে ধাপে তারা এটা ব্যাপক বিস্তার লাভ করছে। এখানেও তাজা মাল, কোনো ফরমালি নাই, তরি তরকারি। আমরা সকালে আসি, আবার 10টা সাড়ে 10টার দিকে যখন কাঁচামাল বেচতে তাহলে আবার জায়গা। প্রতিদিনই 2 ঘন্টার জন্য বসে এই হাট। এর মধ্যেই বেচাকেনা শেষ হয় পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, শাক সবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষিপণ্য। তবে শীত মৌসুমে তা আরও জমজমাট হয়ে ওঠে। এখান থেকে আমি সহজভাবে কম দামে কিনতে পারি এবং এগুলা কিনে আমি উপভোগ করি এক ধরনের, কারণ সব শাকসবজিগুলাই তরতাজা। অনেক দূরের থেকে ব্যাপারীরা আসে, রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হায়দ্রাবাদ ওদিকের থেকে আসে। তারা আইসা আর এই জায়গায় বেচা কিনে আপনার 1 ঘন্টা, হাইস্ট আপনার 2 ঘন্টা। চর উন্নয়ন ও সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা হয়েছে। হাটটিতে ক্রেতা বাড়তে থাকায় এর আধুনিকায়নের কথা জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার এবং যে পরিষদ থেকে ওখানে একটা যে চরের যে বাজারটা আছে, তেলেরমোড় বাজারটা আছে, সেটাকে আধুনিকায়ন করে সেখানে শেড নির্মাণ করে যেন কৃষকরা তাদের পণ্যগুলো এনে সেগুলো যাতে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে তারা বিক্রি করতে পারে, সেজন্য তাদেরকে করা হচ্ছে, মানে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলার হাইমচরে 625 হেক্টর ফসলি জমিতে আবাদ হয় বিষমুক্ত নানা কৃষিপণ্য। এর সম্প্রসারণে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।